মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা। জানাবো বাংলাদেশের নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয় এবং সর্বশেষে জানাবো দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয় বিশৃঙ্খলা ও অনিয়ম বললেন সড়ক পরিবহন উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা। যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের অফিসের সামনে এই ঘটনা ঘটে। আলমগীর শঙ্করপুর এলাকার ইন্দাজ চৌধুরীর ছেলে। তিনি যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সন্ধ্যা 7:30টার দিকে আলমগীর শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিল। ওই সময় অজ্ঞাত দুর্বৃত্তরা আলমগীরের মাথার বাম পাশে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, লোকজন রক্তাক্ত অবস্থায় আলমগীরকে হাসপাতালে আনে। তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর মমিনুল হক বলেন, আমরা শুনেছি শঙ্করপুর ইসহাক সড়কে স্থানীয় বিএনপি নেতাকে গুলি করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছে বলে জানতে পেরেছি। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে এবং আসামি আটকে চেষ্টা করেছে। বাংলাদেশের নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয়। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখার পাশাপাশি খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতে সম্ভব সবই করেছে ভারত। এমনকি মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসনকে জেলে পাঠানোর সিদ্ধান্ত দিল্লি থেকে এসেছিল বলে কূটনৈতিক মহলের ধারণা। দিল্লির ইচ্ছাতেই চলতে হবে ঢাকাকে, ভারত সরকারের এমন মনোভাব প্রকাশ্যে এসেছিল 2008 সালের সাজারু নির্বাচনের পর। তখন দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ঢাকাকে আর দিল্লির রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। তার ওই ঘোষণা অন্তত টানা 15 বছর কার্যকর থাকতে দেখা গেছে। তবে জুলাই বিপ্লব সবকিছু উলট পালট করে দিয়েছে। হাসিনার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপর থেকে হারিয়ে যায় দিল্লির একচ্ছত্র প্রভাব। পরবর্তীতে এই পরিস্থিতিতে বাংলাদেশের নীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে দিল্লি। যে খালেদা জিয়াকে কখনো বিশ্বাস করেননি দিল্লির নীতি নির্ধারকরা, তারই মৃত্যুতে শ্রদ্ধা জানাতে উড়ে আসেন ভারতের অন্যতম নীতি নির্ধারক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সঙ্গে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি। মোদীর চিঠিতে খালেদা জিয়ার ভূয়সী প্রশংসার পাশাপাশি রয়েছে ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নের বিশেষ বার্তা। এদিকে বিএনপির পাশাপাশি জামাত ইসলামীর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে চাইছে দিল্লি, যা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এখন চলছে ব্যাপক আলোচনা। খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানোর পাশাপাশি জামাতে দিল্লির ঘনিষ্ঠতার খবর প্রকাশ হওয়ার পর বাংলাদেশে ভারত সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ভারত কি সত্যি সত্যি সম্পর্কের উন্নয়ন চাইছে, নাকি ভারতের সামনে এই মুহূর্তে কোনো বিকল্প নেই, সেই প্রশ্নে রীতিমতো দ্বিধা বিভক্ত কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে দিল্লির পদক্ষেপকে যদিও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা পরবর্তী পরিস্থিতিতে ঢাকা দিল্লি সম্পর্ককে সতর্কতার সঙ্গে মূল্যায়নের উপর জোর দেন। তারা বলেন, জয়শঙ্করের ঢাকা আগমন এবং দিল্লির বাংলাদেশ ভবনের রাজনাথ সিং এর শোক বইয়ে স্বাক্ষরের ঘটনা একাত্ম গুড জেস্টার। তবে এখনই বলা ঠিক হবে না যে দিল্লি তার অবস্থান পাল্টাচ্ছে। 2008 সালে ভারতের নীল নকশা অনুযায়ী একটি সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ তথা হাসিনাকে ক্ষমতায় আনা হয়েছিল। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার আত্মজীবনীতে সেই মৃত্যুই তুলে ধরেছিলেন। 2014 সালের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করে দিল্লি ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় এসে চাপ দিয়ে জাতীয় পার্টিকে ভোটে এনে একতরফা নির্বাচনে বৈধতা দিয়েছিলেন। 2018 সালের রাতের ভোট এবং 2024 সালের ডামি নির্বাচনে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল দিল্লি। মোট কথা, হাসিনার টানা 15 বছরের অপশাসনের মূলে কারিগর ছিল দিল্লি। বাংলাদেশের পররাষ্ট্র নীতির পুরোটাই নিয়ন্ত্রণ করা হতো সাউথ ব্লক থেকে। 2024 সালে জুলাই বিপ্লবের উৎখাত হওয়া হাসিনা ও তার সহযোগীদের শুধু আশ্রয় দেয়নি ভারত সরকার, বরং তাকে দিয়ে বারবার বাংলাদেশের সন্ত্রাস উস্কে দেওয়ার অপচেষ্টা করেছে। তথাকথিত হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং জুলাই বিপ্লবকে কোনোভাবেই মেনে নিতে পারেনি দিল্লি নীতি নির্ধারকরা। ইউনূসের সরকারের পক্ষ থেকে দিল্লি নির্ভর পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি গ্রহণের পদক্ষেপ রীতিমতো ভাবিয়ে তুলেছে সাউথ। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরবর্তী পরিস্থিতিতে ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তা ও আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনায় বাংলাদেশের নীতি নিয়ে নতুন করে ভারতে স্বর করেছে দিল্লি। যে জামাত ইস্যুকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে চরম বৈরিতা দেখিয়েছেন দিল্লির নীতি নির্ধারকরা, আজ নিজেদের প্রয়োজনে জামাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে তৎপর দিল্লি। বিএনপির পাশাপাশি জামাতের সঙ্গেও দিল্লি সম্পর্ক উন্নয়নের বিষয়ে অবগত সাবেক একজন পররাষ্ট্র সচিব আমার দেশের সঙ্গে আলাপে বলেন, আমি মনে করি ভারত তার অতীতের ভুল থেকে বেরিয়ে আসতে চাইছে। তাই তো 2024 সালের 5 আগস্টের পর বিএনপির পাশাপাশি জামাতের সঙ্গেও তারা সম্পর্ক উন্নয়নে অগ্রসর হয়েছে। তিনি বলেন, আমার জানা মতে ঢাকা ও লন্ডনে জামাতের নেতাদের সঙ্গে ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকের ব্যাপারে দুপক্ষেরই আগ্রহ ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়ে দেখভাল করেন এমন একজন
একজন সিনিয়র কূটনৈতিক আমার দেশের সঙ্গে আলাপে বলেন, দিল্লি যা কিছু করেছে তা তাদের জাতীয় স্বার্থের কথা বিবেচনায় নিয়েই করেছে। তাই দিল্লি তার বাংলাদেশ নীতি পরিবর্তন করে ফেলেছে। তা ভাবার কোনো কারণে ওই সিনিয়র কূটনৈতিক আরো বলেন, দিল্লি তার আগের অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে। এটা ভাবলে আমরা বড় ধরনের ভুল করব। আগামী নির্বাচিত সরকারকে চাপে রেখে কিভাবে ভারত তার স্বার্থ রক্ষা করবে তা নিয়ে ইতিমধ্যে কাজ করছে সাউথ ব্লক। তাই আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে। একই ধরনের মনোভাব ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দিল্লির পদক্ষেপ তথা এস জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই ভালো। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন, তাদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তার সফর ছিল সংক্ষিপ্ত, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন, তারপর চলে যান। এটা একটা ভালো জেস্টার। এই পর্যন্তই, এর চেয়ে বেশি কিছু খুঁজতে না যাওয়াই ভালো। জয়শঙ্করের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আমাদের মধ্যে 1-to-1 কথাবার্তা হয়নি, সেই সুযোগও ছিল না। তার সঙ্গে আমার যেটুকু কথাবার্তা হয়েছে তা একেবারে সৌজন্যমূলক, সেখানে কোনো ধরনের রাজনীতি ছিল না। জয়শঙ্করের সফর দুদেশের বিদ্যমান উত্তেজনা কমাবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর উত্তর আগামী দিনে নিখুঁত হবে বা খুঁজতে হবে। তিনি বলেন, জয়শঙ্কর এসেছিলেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে। খালেদা জিয়ার বাংলাদেশ তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও বেশ ইতিবাচক ইমেজ ছিল। দক্ষিণ এশিয়ার সবাই তাকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখেন। তার মৃত্যুতেই সবাই শ্রদ্ধা জানাবেন, এটাই স্বাভাবিক। বুধবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি সেখানে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষরের পাশাপাশি তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। শোক বইয়ে রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে বিশেষ অবদান রেখে গেছেন খালেদা জিয়া। ঢাকা দিল্লি সম্পর্ক জোরদারে তার অবদান আগামী দিনগুলোতে স্মরণ করা হবে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে লেখা চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে বলা হয়। বাংলাদেশের উন্নয়ন যাত্রা এবং ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্ব ভূমিকা ছিল। তার মৃত্যুতে সেই অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হতে দীর্ঘদিন লেগে যাবে। তারেক রহমানকে উদ্দেশ্য করে মোদী আরো বলেন, আমি নিশ্চিত আপনার দক্ষ নেতৃত্বে বিএনপি তার আদর্শ মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবে। সেই সঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর ঐতিহাসিক সম্পর্ক আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার চেতনা পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। চিঠিতে নরেন্দ্র মোদী 2015 সালে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। নতুন এই পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছর ভারত বাংলাদেশ নিয়ে কি করেছে তা আমাদের সবারই জানা। হঠাৎ করে তারা সবকিছু পেছনে ফেলে ঢাকার সঙ্গে উষ্ণ সম্পর্ক করতে চাইছে, তা ভাবার কোনো কারণ নেই। আসলে তাদের সামনে কোনো বিকল্প নেই। জুলাই বিপ্লবে হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ ইস্যুতে ভারতের রাজনৈতিক পরাজয় হয়েছে, কারণ ভারত তো হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখতে চেয়েছিল। তিনি আরো বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা এবং খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে মোদী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে আমার মনে সন্দেহ আছে। তারা বিএনপির পাশাপাশি যেভাবে জামাতের সঙ্গে যোগাযোগ রাখছে সেটা তাদের কৌশলগত পদক্ষেপ। এখানে জামাতও নিশ্চিতভাবে আগ্রহ দেখিয়েছে, এটা আসলে বিএনপিকে চাপে রাখার কৌশল। ভারত যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাইত, তাহলে জয়শঙ্কর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আগ্রহ দেখাতেন। ভারতের ভয় হচ্ছে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে যেন কোনো কৌশলগত চুক্তি না করে। তাছাড়া তারেক রহমান ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হবেন কিনা তাও একটি বড় প্রশ্ন। এই মুহূর্তে বাংলাদেশের জনগণ অত্যন্ত ভারত বিরোধী। এই বিশ্লেষক আরো বলেন, আমাদের মনে রাখতে হবে ভারতের মূল উদ্দেশ্য কি, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখা। তাই দিল্লি মূলত সব দলের সঙ্গে স্বভাব রাখার কথা বলেছে, সবকিছুই মূলত আওয়ামী লীগকে একটি নতুন জীবন দেওয়ার জন্য। তবে খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে মোদীর চিঠি নিয়ে জয়শঙ্করের ঢাকা আসাকে একটি গড জেস্টার হিসেবে দেখেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।